তারিখ আমার হাজব্যান্ডের নামে এই চিঠিটা করি, এই চিঠিটা করি। আর তার নামে পরকীয়া এবং টাকা নয় করার একটা অভিযোগ এনে এই চিঠিটা আমার করা, তার ফ্যামিলির নামে, তার নামে। ঠিক আছে, এইবারে গিয়ে হলো আমি 6-7 বছর ধরে যে মানসিক টেনশন, অত্যাচার এবং দিনের পর দিন যেভাবে আমাকে মানসিক অত্যাচারের সামিল হতে হয়েছে, বাধ্য হয়ে কিন্তু আমি চিকিৎসা করতে বাধ্য হই। না হলে আমি তো এমনি মানসিক পেশেন্ট হয়ে যেতাম, আর না হলে কোনো অ্যাসাইলামে আজকে বদ্ধ ঘরের ভেতরে আমাকে দিন যাপন করতে হতো। সেই দিন কিন্তু আমার বেশি দেরি ছিল না এটা হওয়ার। ঠিক আছে, এতটাই আমি মেন্টালি স্ট্রেসে ছিলাম। কিন্তু আমার ওই যে আমার বন্ধুবান্ধব বলে না, তুমি যদি নিজে ঠিক থাকো, ভালো থাকো, ভগবান তোমাকে যে কোথা থেকে কত লোক তোমার কাঁধে ভর দেওয়ার জন্য ছুটিয়ে দেবে, তুমি কিন্তু বুঝতেও পারবে না। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা সময়ই আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে তুমি কি পরকীয়া করো, তুমি কি পরকীয়া লিপ্ত আছো, তাহলে বলে দাও, এখন তো আর আমার কোনো অসুবিধা নেই, আমি নিজেই আমার নিজের সব ব্যবস্থা করে নিতে পারি। ঠিক আছে, তুমি তোমার অধিকারটা ছেড়ে দেবে, ব্যাস হয়ে যাবে, আর তো কিছু ব্যাপার নেই এখানে। তো আর তোমার মা বাবা যতদিন, মানে মা দাদা যতদিন আছে ততদিন ওই বাড়িতে, তারপর তো মানে সেই জায়গা থেকে তোমার হস্তক্ষেপ উঠিয়ে দিতে হবে। তো নানান কথা, নিচের ভাড়া আছে, আমার এই ফ্ল্যাটের ভাড়া আছে, সেগুলো সব থেকে তোমাকে বঞ্চিত হতে হবে, কারণ আমি একটা মেয়ে, আমি তো কোনো রেল প্ল্যাটফর্মে গিয়ে কোনো অনাথালয়ে গিয়ে থাকতে পারবো না, তো আমাকে জীবনযাপন করতে হবে। তো তুমি একটা ছেলে, তুমি যেরকমভাবে হোক তুমি জীবনযাপন করতেই পারো, রাস্তায় শুয়ে দিন কাটাতে পারো, কিন্তু আমি সেভাবে পারবো না, একটা মেয়েরা কখনোই পারে না। তো এইটা টোটালটা নিয়েই আমি কিন্তু আইনের দ্বারস্থ হই। তো যাই হোক, আমাদের কোর্টটা 2 তারিখ ওঠার কথা ছিল। এইবারে এসো, আমি তোমাদের কিছু ঘটনা বলি। তো ঘটনাটা হলো যে প্রত্যেক মাসে আমার হাজব্যান্ডের মোবাইল থেকে একটা টাকা কাটা যায়। তো আমি বহুবার জিজ্ঞেস করি যে তোমাকে এই অ্যাকাউন্টে তুমি কাকে টাকা পাঠাও, তুমি কাউকে টাকা পাঠাও, তুমি কি কারোর থেকে টাকা ধার নিয়েছো, বা তুমি কি পরকীয়া করো? বলছে না না, এসব আমি করি টরি না। তোমাকে আমি বলতে পারবো না, কিন্তু যা করি আমি আমার ঠিক কাজ করি। আমি বললাম এ আবার কি কথা, যে তুমি যা করো ঠিক কাজ করো মানেটা কি? তুমি আমায় বলতে চাও না প্রত্যেক মাসে তোমার একটা টাকা তোমার অ্যাকাউন্ট থেকে যায়, অথচ তুমি আমাকে বলবে না তোমার টাকাটা কি কারণে লাগে? লাগতেই পারে, এক মাস লাগতে পারে, আবার না লাগলেও আবার পরের মাস, না হলে তারপরের মাসে হয়তো লাগতে পারে, কিছু শপিং করলে, ইয়ে করলে, কিন্তু প্রত্যেক মাসে একটা এতগুলো করে টাকা কি কারণে লাগে? বলছে না, আমি বলতে পারবো না, তুমি আমাকে জোরাজুরি করো না, আমি বলতে পারবো না, কিন্তু আমি সব পরকীয়া টরকীয়া করি না। কিন্তু দেখো, একটা মেয়ে যখন তার হাজব্যান্ড যখন বলতে পারে না, মিথ্যার আশ্রয় তো নিতেই পারে না। এখন তো প্রচুর দিকে নানান রকম স্ক্যাম বলো, নানান রকমের মানে কি বলবো, নানান রকমের মানে বাজে ব্যাপার সব কিছুই ঘটছে, আমরা তো অনেক কিছুই জানি বা বুঝি। তো সেই জন্য এবার আমি ভাবলাম যে সেটা কি করে হয়। তো আমি তার মোবাইল থেকে সেই মেয়েটির নাম্বারটা আমি জোগাড় করি এবং নিয়ে আমি আমার মোবাইলে দেখি, আমি আমার মেয়েকে দিই, এবং সেখানে একটা গোলাপের ছবি আঁকা আছে, আর কিন্তু কিছু নেই। এবং আমি যখন সেই নাম্বারে ফোন করি, আমাকে সে ব্লক করে রেখেছে, আমাকে আমার মেয়েকে টোটালি ব্লক। অন্যান্য নাম্বার দিয়ে ফোন করেছি বহুবার, একটি ছেলে ধরেছে। তো আমরা ভাবলাম ও আচ্ছা আচ্ছা, হয়তো কোনো বন্ধুবান্ধব হতে পারে, কোনো হয়তো ব্যবসা করছে, হয়তো আমাকে জানাচ্ছে না, সারপ্রাইজ দেবে হয়তো, কারণ ও বারবারই বলছে তোমাকে আমি পরে সব বলবো, তোমাকে আমি পরে সব বলবো। আমি সেই জন্য আর মাথা কামাইনি। হঠাৎ করে একদিন একটা মেসেজ আসে যে হ্যাঁ, আমি টাকাটা পেয়ে গেছি, অনেক অনেক ধন্যবাদ, আমি টাকাটা পেয়ে গেছি। তো আমার তখন একটু মানে খটকা লাগলো, মেয়েদের মন জানোই। আমি বললাম বাবা, টাকা পেয়ে গেছি, এবার কি কথা, মানে কাকে কাকে দিচ্ছে এত টাকা, কত টাকা করেই বা দিচ্ছে, কে দিচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। মানে ওই মেসেজে আসে না ইয়েতে, সেটাতে দেখলাম এসেছি ওই নাম্বারে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, কি গো, এই নাম্বারে তুমি কাকে টাকা দিয়েছো? তখন বললো কাউকে তো টাকা দিইনি। তখন এই তো টাকার মেসেজ এসছে, তুমি মিথ্যে কথা বললেই হবে। এই নিয়ে আমার সঙ্গে অনেক ঝামেলা, অনেক ঝগড়া, অনেক মানে তুমুল হয়ে গেছে, তুমুল। তো তখন আমার বর কিছুতেই বলতে চাইছে না, বাধ্য হয়ে আমি তো আস্তে আস্তে এবার ডিপ্রেশনে যাচ্ছি, তার কারণ আমার এতগুলো টাকা চলে যাচ্ছে, প্রত্যেক মাসে এতগুলো করে টাকা বেরোচ্ছে। হ্যাঁ, এবার 1 টাকা বেরোনো যা 10 টাকা বেরোনো, টাকা তো যাচ্ছে, কষ্টের জিনিস তো, সেটা বলো না। আমি তো একটু একটু করে পুঁজিটাকে জমিয়েছি, না খেয়ে না দে কষ্ট করে। হ্যাঁ, মানে সকালবেলায় সেই 10টার সময় পৌঁছাতে হতো, সকাল 9টার সময় ওই প্যারালাইসিস মাকে রেখে দিয়ে আমি সকাল 9টার সময় বেরোতাম, কোনো রকমে একটু নাকে মুখে গুঁজে খেয়ে, তারপরে ওই বেলা রাত্রি 10টার সময় ফেরা। সেইভাবে জমানো টাকা কেউ যদি তারপরে আস্তে আস্তে জমিয়ে একটা দোকান কেনা, সেক্ষেত্রে দিয়ে দাঁড়িয়ে আমাকে তো অনেকটাই নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে হয়েছে, অনেক দিন
খাইনি, টিফিনে জল খেয়েছি, অনেকটা লড়াই করেছি। আর এই টাকা অযথা আমি কাউকে দিয়ে দেবো সেটা তো হয় না, তাই না? বলো না? যদি কারোর প্রয়োজনে অসুস্থতার জন্য কারোর লাগে, অবশ্যই সেটা হেল্প করা যেতেই পারে। চলো আমার ফ্যামিলির লোক বা আমার আত্মীয় পরিজন, চলো দেওয়া যেতে পারে। কিন্তু আমি অযথা যাচ্ছি মানে কাউকে টাকা এমনি এমনি দিয়ে দেবো, এটা কখনো হয়? হয় না তো, তাই না? মানুষ এমনি ডিপ্রেশনে চলে যাবে যে কী রে বাবা, এরকমভাবে এত এত টাকা কেন যাচ্ছে? প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট চলে যাওয়া মানে একটা বছরে ইয়ারলি কত যাচ্ছে? এবার 6 বছরে সেটা যোগ করে দেখো কত টাকা আমার মানে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বলতে তখন আমাকে বললো, না না আমি এসব চিন্তা করো না, তুমি যেমন আছো তেমন থাকো, তোমার টাকার কিছু হয়নি, তুমি সব টাকা পেয়ে যাবে। তো তুমি কোনো চিন্তা করো না, তোমার তোমার তো কিছু অভাব নেই, তোমার তো কোনো ইয়ে নেই, হ্যাঁ তেনা যা বলে স্বামীরা। তো আমি তখন বাধ্য হয়ে আমার বন্ধুরা বললো তুমি গিয়ে থানায় জিডি করো। এবার এসছে কাহিনী মে টুইস্ট। তখন জিডি করতে থানার লোকেরা তো সব ডেকে পাঠিয়েছে আর কি, মানে এতে আমার হাজব্যান্ডকে ফোন করে যে আপনি আসুন, আপনার নামে জিডি হয়েছে, আপনার ওয়াইফ এই কজে আপনাকে জিডি দিয়েছে, মানে দিয়েছে। তো সেহেতু ফোন করে ডেকেছে। এবার যে নাম্বারটা আমি দিয়েছিলাম তাকে ফোন করে ডেকেছে। এবার আমার হাজব্যান্ড বলছে না আমি তো এরকম পরকীয়া বলছে, ও জিজ্ঞেস করছে আপনি কি পরকীয়া করেন? না নাহলে আপনার স্ত্রী তো বলছে এরকম, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তো আপনি মিউচুয়াল সেপারেশন করে নিন। তো এরকম না 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 এসব কথা বলবেন না, আমি এসব করি না। হ্যাঁ, তা আমার ঘর বরাবরই একটু মানে ভোলাবেলা শান্তশিষ্ট, তো এরকম একটা ব্যাপার। আমি ভাবছি এখনো মুখ খুলছে না, এখনো মুখ খুলছে না, কি ব্যাপার? তখন হঠাৎ করে যখন ওই আমার ওই নাম্বারে উনি ফোন করলেন, তখন বললো আসুন, আপনার নামে একটা এই নাম্বারটা থেকে এতগুলো টাকা আপনার অ্যাকাউন্টে গেছে, ওনার ওয়াইফ সেই জন্য এই নাম্বারটা দিয়ে একটা চিঠি করেছে। তো তখন ওনারা বলেছে ঠিক আছে আমরা আসছি বলতে ফিক্স অ্যান্ড সেকেন্ডে জাস্ট উনি ফোনটা রেখেছেন, আর আমার কলে সেই নাম্বার দিয়ে কলটা ঢুকছে। কলটা ঢুকছে। এবার আমার মেয়েটা কিন্তু সেদিন কেউ যায়নি, আমি ডেসপারেটলি চলে গেছিলাম। তো ঢুকছে যখন আমি একটু রেগেই বলি হ্যালো কে বলছেন? তখন বলছে ওপার থেকে যে আমি দিদি বলছি। তো কে দিদি? তখন বলছে চিনতে পারছিস না, এরকম কথোপকথন হচ্ছে আর কি। তো আমি বললাম না আমি তো চিনতে পারছি না। তখন বললো যে আমার হাজব্যান্ডের দিক দিয়ে বললো। তো তখন আমি বললাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমার মনে পড়েছে, মানে আমার বরের চাচুতো দিদি, জেঠুর মেয়ে, ঠিক আছে, জেঠুর মেয়ে। তো আমি তখন বললাম হ্যাঁ দিদি বলো, এটা তোমার নাম্বার? এটা কি তোমার নাম্বার? আমি এবার বললাম এটা কি তোমার নাম্বার? তো তখন বলছে হ্যাঁ এটা আমার নাম্বার, কিন্তু এই নাম্বারে আমি কল টল করি না, আমি তোকে সব কথা বলবো, তুই আমার বাড়িতে একবার আয়। আমি বললাম না আমি যাব না, এতদিন ধরে 7-8 বছর ধরে 6-7 বছর ধরে আমার একটা মেন্টাল এরকম ট্রমার মধ্যে যাচ্ছিলাম, তোমার একবারও মনে হয়নি যে তোমার বৌদিকে জানানোর? আমার বর তখন চুপচাপ করে এরকম মাথায় এরকমভাবে ধরে বসে রয়েছে, বুঝেছো, এরকমভাবে বসে রয়েছে। তোমার মনে হয়নি যে জানানোর আছে? আমি বৌদিকে জানাই না, আমি জানাবো, তুমি আগে রেখে যেও না, এসো, যখন ব্যাপারটা জানাজানি হয়ে গেছে তুমি এসো। আমি বললাম কি আসবো, তোমার কাছে কি আসবো? তুমি এমন মানে কাজ করেছো যেটাতে আর আমার কিছু বলার নেই, যেটাতে আমার কিছু বলার না, তবু তুমি এসো। ঠিক আছে আমি আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম যে তোমার অপরাধের জন্য আমার একটা জীবন চলে যাচ্ছিল, আমি একটা মেন্টাল স্ট্রেসে চলে যাচ্ছিলাম, ট্রমায় চলে যাচ্ছিলাম, সেই দিনগুলো কি ফিরিয়ে দিতে আর কিছুদিন হলে? তখন সে হামা করে কাঁদছে, আমাকে হাত জোর করে ক্ষমা চাইছে। এই ক্ষমার কোনো ক্ষমা হয় না। তারপর তারা আমার বাড়িতে আসে, ফোনটা আমি কেটে দিই, তারা আমার বাড়িতে আসে। ঘটনাটা এটাই যে তার হাজব্যান্ডের একটা কী বলবো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে মানে আমার কী বলবো জাগ্রত দিদির বোনের। তো ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে পায়ের মধ্যে মালাই চাকিতে এরকমভাবে মানে লেগেছিল আর কি, এটা রোড না কি বলেছে, তো হাঁটতে পারে না এখন। আর ওর দুটো বাচ্চা আছে, আমার মানে জাতুতো দিদি দুটো বাচ্চা, মানে আমার নয়, ওর জাতুতো দিদি, আমারও জাতুতো দিদি, তার দুটো বাচ্চা আছে। তো তখন ওর বয়স, একটার বয়স 6 মাস আর একটার বয়স হলো 3 বছর। তো ওর মানে আমার জাতুতো দিদির মানে অবস্থা তো খুব একটা ভালো নয়,
এক নাগাড়ি কথা বলছি, দেখো দম হাতে হয়ে যাচ্ছে। তো অবস্থা তো খুব একটা ভালো নয়। তো সেই জন্য দাদাকে ফোন করেছিল যে দাদা এরকমভাবে এই অবস্থা। দাদা আমার বর নাকি তাকে প্রায় 1.5 লাখ টাকা মতন দিয়েছে তার ওইসব করানোর জন্য আর কি, পায়ে সব বসানোর জন্য। তো ওষুধপত্র তখনকার সময়ের জন্য নাকি দিয়েছিল। আর প্রত্যেক মাসে আমার বর ওই বাচ্চা দুটোর জন্য মানে পড়াশোনা, খাওয়া দাওয়া, মানে ওই সব স্কুলের টিউশন ফিউশন ওসবের জন্য 7,000 টাকা করে আমার হাজব্যান্ড ওই তার জাগ্রত দিদিকে দেয়। বুঝেছো? ঘটনাটা এখানে ভেবে দেখো, মানে এই ছেলেটা কত কাজ করেছে বাবু। মানে আমি যখন শুনছি ওর মুখে, লিটারেলি বলছে আমার আর কোনো উপায় ছিল না। আমি বারণ করেছিলাম দাদাকে বলতে যে তুমি যদি আমাকে মানে দাদাকে বারণ করে দাও যে দিও না, তো আমি না খেয়ে মরতাম। আমার বাচ্চা দুটোকে নিয়ে হয়তো আমাকে এমন কিছু কাজ করতে হতো। তো আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গেলেও আমি আমার নিজের জীবনকে বলতে পারি। আমি বললাম তুমি আমাকে এসে বলতে পারতে যে তোমার টাকার দরকার, এটা তো ভালো, ঠিক আছে, আমার বর যদি দিয়ে থাকে তোমাকে, এটার হয়তো লুকোনোর কি ছিল? তুমি আমায় বলতে পারতে যে তোমার টাকার দরকার, আমি কি তোমাকে বৌদি হয়ে এইটুকু হেল্প করতাম না দুটো বাচ্চার জন্য? তোমার মনে হয়? বলো না। আসলে দেখো প্রত্যেক মাসে একটা আমার বাচ্চাকে চালানো, সেটাকে তুমি মেনে নিতে? প্লাস আমার বরের, আমি বললাম যে তুমি তো কোনো চাকরি বাকরি, বলছি দেখো আমি তো কোনো শিক্ষিত মানুষ নই যে আমি চাকরি বাকরি করবো। রান্নার কাজ করে বা বাসন মেজে কটা টাকাই পাবো। ধরে নাও বৌদি। মানুষ কত রকমভাবে অপদস্থ হয়, মানে নিয়তির কাছে। আমরা দুজনেই কিন্তু নিয়তির কাছে হার মেনেছি, জানো তো। সে তার একমাত্র স্বামীকে বাঁচানোর জন্য, আর আমি আমার নিজের জীবনকে ফিরে পাওয়ার জন্য। এখন সব ঠিক আছে, আমি বলেছি কোনো অসুবিধা নেই, তুমি দাও। দরকার হয় বাচ্চা দুটোর আজীবন পড়ার দায়িত্ব, খাওয়ার দায়িত্ব আমরা নেব, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু লুকিয়ে এরকমভাবে, আমি সেরকম বাড়ির মেয়ে নই যে আমার স্বামী হতে পারে, হ্যাঁ একটা, দেখো 7,000 টাকা তো আর কম নয়, বলো না। 7 × 12 = 84,000 টাকা পার ইয়ার আমার লসের খাতায় না, বুঝেছো? 84,000 টাকা, 7 × 12 = 24, 3 4 আছে 5 × 7 = 12, 7 × 12 = 84,000 টাকা আমি প্রত্যেক বছর ইনকাম দিই, ইন্টু 7, প্রায় 6.5 লক্ষ টাকার ওপর আমার। কিন্তু ভালোটা কি হচ্ছে বলতো? আমি আমার নিজের জীবনের কিছু ভালো চাই না। মেয়েটা আরো বড় হোক, তাদের আশীর্বাদ, শুধু একটাই হাত জোর করে বলেছি যে আমার মেয়েটা ভালো, আশীর্বাদ করো যেন আরো ভালো হয়, তার আরো ভালো হয়। প্রত্যেক মা তো সেটাই চায়। যাই হোক, সবটাই তোমাদের কাছে বলে দিলাম। আমি জানি মানুষের অর্থ না হলে বাঁচা যায় না, অর্থটা খুব দরকার জীবনে বাঁচতে গেলে। যার অর্থ নেই জীবনে, তার কিচ্ছু নেই, বাঁচার অধিকারটুকুও নেই। তার দুটো সন্তান, সত্যি মাও জানে না, জানো, দাদাও জানে না, কেউই জানে না। তাদের বয়স হয়েছে, বেকার তাদেরকে আমি হ্যারাস করলাম, কত বড় অন্যায় করলাম বলো তো।
কিন্তু আমারও তো কিছু করার ছিল না বলো। আমি যদি তাদের নামে জিডিটা না করতাম, শুধু একটাই বলেছিলাম যে আমার শাশুড়ির বয়স হয়েছে, এমন কিছু করবেন না যাতে তাদের মানে তার কোনো কষ্ট হয়, সেটা আমি দেখতে পারবো। চাহে আমার স্বামীর কিছু হোক, কিন্তু ওনাদের কষ্ট আমি সহ্য করতে পারবো। তো যাই হোক, হ্যাঁ ঠিক আছে দিক, কোনো অসুবিধা নেই। যদি কারোর জীবন বাঁচে, কারোর যদি সন্তানের মুখে হাসি ফোটে, তো অবশ্যই। এখন দাদাকে বলেছি যে যেহেতু পায়ে সে হাঁটতে একদম পারে না ওই হুইল চেয়ারে, এটা আমি জানতাম, আমার কানে একটু এসেছিল, কারণ আমার মা আমাকে বলছিল এরকম দেখতে যাওয়ার কথা। কিন্তু তার ভেতরে যে ৬-৭ বছরে এত কিছু ঘটে যাবে না, বিশেষ করে বুঝতেও পারি। তো চলো, এটাই বলবো যে এতদিন পরে অনেকটা মানে সব ঠিকঠাক লাগলো। বড় ক্লান্ত হয়ে গেছিলাম, বড় ক্লান্ত হয়ে গেছিলাম। আমি প্রচুর বন্ধু-বান্ধবদের সাহায্য, মানে মেন্টালি সাহায্য প্রচুর পেয়েছি। তো বলে না, ভালো করলে পরে মানুষ তোমার এমনি পাশে থাকবে। চলো টাটা, ভালো থেকো। আর আমি কেসটা আর এগিয়ে নিয়ে গেলাম না, কেসটা ডিসমিস করে দিয়েছি আমি গিয়ে। তো এই আর কি।